বাংলাদেশের একটা বিশেষ পরিস্থিতি চলছে এখন। আপনারা সবাই জানেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতা থেকে সরিয়েছে পাকিস্তানপন্থী একটি সরকার। বাংলাদেশের পতাকা যে সংগঠন তুলেছিল, স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিল ছাত্রলীগ, সেই ছাত্রলীগকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে। কারা করেছে? তারা 71-এ জামায়াতে ইসলামী পাকিস্তান ইসলামী ছাত্র সংঘ নামে বাংলাদেশের সশস্ত্র বিরোধিতা করেছিল। তারাই এ টিম বি টিম নামে কিছু তৈরি করে, তারা একজন জেনারেল ওয়াকারকে হাত করে, তারা একজন ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়ে তারা বাংলাদেশ থেকে রিসেট বাটনে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার যে প্রক্রিয়াগুলো শুরু করেছিল তা ভেস্তে গেছে। বললাম এই কারণে, আপনারা সাম্প্রতিক সময়ে কিছু কথা শুনছেন না। কথাগুলো কি ছিল? 72 সংবিধানকে কবর দিয়ে দেবে, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করবে, ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলো শুনছেন না, এই কথাগুলো শুনবেন না, কারণ পাশা উল্টে গেছে। এই কারণে বললাম, বাংলাদেশ জাতীয় এবং আন্তর্জাতিক চাপে নির্বাচনের দিকে যাচ্ছে এবং বাংলাদেশের যারা শুভাকাঙ্ক্ষী দাতা গোষ্ঠী, তারা বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন চান, একটা স্থিতিশীলতা চান। বিনিয়োগকারীরা এছাড়া বাংলাদেশে আর কোনো বিনিয়োগে আগ্রহী না, এই বার্তাটি বাংলাদেশকে পৌঁছে দেওয়া হয়েছে। বাংলাদেশকে পৌঁছে দেওয়ার পরে আপনারা খেয়াল করবেন, হঠাৎ করে যেখানে আমেরিকার বাইডেন প্রশাসন জানুয়ারির 20 তারিখে বিদায় নিচ্ছে, এই সময় তাদের নিরাপত্তা উপদেষ্টা ভারতে এসেছিলেন বলা যাবে না, ভারতীয় কূটনৈতিক উদ্যোগে তাকে আনা হয়েছিল ভারতে। জেক সুলিমান তার নাম। এর আগে আমেরিকানরা বাংলাদেশে 5 আগস্টের পরিবর্তনের পর বলেছিল তারা নতুন সরকারকে স্বাগত জানায়, কিন্তু জেক সুলেমান দিল্লি থেকে যাওয়ার আগে যে বিবৃতি দিয়েছেন, সেখানে তিনি বলেছেন বাংলাদেশের এই সরকারকে ক্ষমতায় বসাতে তাদের কোনো ভূমিকা ছিল না। এবং ভারতীয় সেনাবাহিনী প্রধান হঠাৎ করে বাংলাদেশ সেনাবাহিনী, যেমন বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলেন আজকাল, ইন্টারভিউ দিয়ে তার মতামতটা বলার চেষ্টা করেন এবং একই সাথে বলার চেষ্টা করেন ইউনূস সরকার কোনো গণতান্ত্রিক সরকার না। এবং ভারতীয় সেনাবাহিনী প্রধানও হঠাৎ করে বললেন একই সুরে, যে এই কথা বললেন যে বাংলাদেশে সাধারণ নির্বাচনের পরে যে সরকার আসবে, সেই সরকারের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে। এবং ভারতীয় সেনাবাহিনী প্রধান একই সাথে আরেকটি কথা বলেছেন, তা হলো বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে এবং 4 এবং 5 আগস্ট তারা অনর্গল কথা বলেছেন এবং কথা বলে বিভিন্ন সিদ্ধান্তগুলো নিয়েছেন। এর সাথে তিনি যে বার্তাটা দিয়েছেন, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নিয়ে যাওয়ার পিছনে 2 সেনাবাহিনী প্রধানের মধ্যে আলোচনা হয়েছিল। সেই সূত্রেই তাকে নিরাপদে ভারতে রেখে আসা হয়েছে। তাকে ভারতে সর্বদলীয় সম্মানিত অতিথি হিসাবে বরণ করা হয়েছে। এখন বাংলাদেশের সব দলের নির্বাচনে অংশগ্রহণ মানে হচ্ছে বাংলাদেশের প্রধান গুরুত্বপূর্ণ দল আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশের নির্বাচন একটা বাস্তবতা সবাই এখন স্বীকার করবেন, আওয়ামী লীগের নেতারাও স্বীকার করবেন যে আওয়ামী লীগের আমলে বিএনপিকে নির্বাচনে না আনতে পারাটা একটা বড় ব্যর্থতা ছিল। সেই ব্যর্থতার কারণে বাংলাদেশে কোনো রাজনৈতিক স্থিতি আসে নাই। বাংলাদেশটা হচ্ছে আওয়ামী লীগ এবং এন্টি আওয়ামী লীগ দুটা দলের নেতৃত্বে 2 ধারার বাংলাদেশ। এন্টি আওয়ামী লীগ ধারার মূল ধারাটা হচ্ছে বিএনপি, এবং মূল ধারার বিএনপি এখন বলা হচ্ছে যদি বাংলাদেশে এখনই নির্বাচন হয়, বিএনপি ভালো করবে, ভালো করার সম্ভাবনা আছে। আর আওয়ামী লীগকে যদি নির্বাচনে আনা হয়, কিভাবে আনা হবে?
কিভাবে তার নিরাপত্তা বিষয়টা নিশ্চিত করা হবে সেটা অবশ্যই আলোচনায় আসবে। কারণ এখন পর্যন্ত বাংলাদেশের পাকিস্তানপন্থী সরকার আওয়ামী লীগের নেতা কর্মীকে কোথাও দাঁড়াতে দিচ্ছে না। নানাভাবে 5ই আগস্টের পর থেকে নানাভাবে যেখানে যাকে পাওয়া যাচ্ছে তাকে মেরে ফেলা হচ্ছে, যাকে গ্রেপ্তার করা হচ্ছে, তাকে আদালতে তারপরে হামলা করা হচ্ছে। আজকে আমি বাংলাদেশের একটা বিশ্বস্ত সূত্রে জেনেছি কারাগারে বুদ্ধিজীবী সাংবাদিক শাহরিয়ার কবিরের অবস্থা খুবই গুরুতর অবস্থা। শাহরিয়ার কবির একজন বয়স্ক মানুষ, শাহরিয়ার কবির একজন অসুস্থ মানুষ, এবং কারাগারে তাকে ডিভিশন দেওয়া হয়নি। এই শীতের সময় শাহরিয়ার কবির কারাগারে খুবই মানবতর জীবনযাপন করছেন, চিকিৎসা ছাড়াই তিনি মৃত্যু পথযাত্রী। শাহরিয়ার কবির সাথে প্রতিশোধ নেওয়া হচ্ছে, কারণ হচ্ছে শাহরিয়ার কবির এই যে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের যে আন্দোলনটা, এই আন্দোলনটাকে এগিয়ে নিতে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন শহীদ জননী জাহানারা নিয়ামকে, সাদাত চৌধুরী, শাহরিয়ার কবির এরা এই বিচিত্রার মাধ্যমে লাইমলাইটে নিয়ে এসেছিলেন। 71-এর দিনগুলো তাদের অনুরোধে লেখা একটা বই। সেই বই বাংলাদেশের যুদ্ধাপরাধীদের আন্দোলনে যারা ছিলেন, যারা আছেন, তাদের কাছে একটা বাইবেলের মতো। সেই শাহরিয়ার কবিরকে হত্যা করা হচ্ছে জেলখানায় প্রতিশোধ নেওয়ার পর। শুধু শাহরিয়ার কবির না, আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের জেলখানায় মেরে ফেলা হচ্ছে বা মেরে ফেলা প্রক্রিয়াগুলো শুরু হচ্ছে। এক বগুড়া জেলে এই সাম্প্রতিক সময়ে 4 জন নেতা মারা গিয়েছেন। এগুলোকে জেল হত্যাকাণ্ড বলা হচ্ছে। আরো নেতাদের জেলে সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে হত্যা করার প্রক্রিয়ার কথা বিভিন্ন জায়গায় আসছে। এই বিষয়গুলো উদ্বেগ তৈরি করছে, এবং যারা এই আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার প্রক্রিয়াতে শুরু করেছেন, তারা আওয়ামী লীগের ক্ষমতায়, আমি বেশি অগ্রিম বলে ফেলছি, তাকে রাজনীতিতে, স্বাভাবিক রাজনীতিতে আনার, নির্বাচনে আনার প্রক্রিয়া যারা শুরু করেছেন, তারা আলোচনার টেবিলে এই বিষয়গুলো আনছেন। এই কারণে আওয়ামী লীগকে আপনি যেভাবেই বলেন না কেন, আওয়ামী লীগ বাংলাদেশের মূলধারার দল। আওয়ামী লীগের নেতাকর্মীকে যদি নির্বাচনে স্বাভাবিকভাবে কাজ করতে না দেন, আপনার নির্বাচনটা হবে না, সুস্থ হবে না। আপনার নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তাহলে বাংলাদেশ স্থিতি আসবে না। সাম্প্রতিক সময় জাপানিদের একটা দল বাংলাদেশে এসেছিল, জাপানি বিজনেসম্যানদের একটা দল। তারা বলে গিয়েছে বাংলাদেশে বিনিয়োগের এই মুহূর্তে কোনো ধরনের পরিবেশ নাই। সর্বশেষ যুক্তরাজ্যের একজন মন্ত্রী এসেছিলেন বাংলাদেশে, তিনি যাওয়ার সময় বলে গেছেন বাংলাদেশে সব দলের অংশগ্রহণে নির্বাচন যারা চান, কাজে যারা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে চেয়েছিলেন, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতে চেয়েছিলেন, তাদের জন্য একটা নেগেটিভ বার্তা অলরেডি চলেছে। এর মাঝে বিএনপির যে উদ্বেগ নির্বাচন নিয়ে, তারা মনে করেছে তাদেরকে নির্বাচনের বাইরে রাখা অথবা নির্বাচনে হারিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এটা মূলত বিএনপি নেতারা ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে টার্গেট করে বলেছেন। ছাত্রদের এই নতুন রাজনৈতিক দলটা, যে ছাত্ররা কোটা আন্দোলনের মাধ্যমে চাকরির জন্য আন্দোলন শুরু করেছিল, সেই ছাত্ররা এখন পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে, তারা চাকরি চায় না, তারা ক্ষমতায় চলে গেছে। ক্যাবিনেটে তাদের 3 জন উপদেষ্টা আছেন, আগামী তারা ক্ষমতায় যেতে চায়। এর জন্য তাদের নানা ধরনের প্রক্রিয়া চলছে। বাংলাদেশে একটা রাজনৈতিক দল গঠন এবং বিকাশ কতটা কঠিন এবং জটিল বিষয়, যারা রাজনীতিতে জানেন তারা জানেন। এবং এই ছাত্ররা হঠাৎ করে মনে করছেন তারা সোনার চামচ মুখে চলে এসেছে। তারা বাংলাদেশের একটা বড় শিল্পপতি গ্রুপের মাধ্যমে বাংলা মোটরের মতো জায়গায় রূপায়ণ টাওয়ারের 2টো ফ্লোর নিয়ে তারা রাজনীতি করছেন। তারা বিভিন্ন টক শোতে কথা বলছেন, তাদের পোশাক, তাদের গাড়ি, তাদের জীবনযাপন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আরও যে বাস্তবতা, শুধু রাজনৈতিক দল গঠনের বিষয় না, তারা পত্রিকা বের করছেন। যে পত্রিকাগুলো আছে বাংলাদেশে, প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল, যুগান্তর, এরকম কয়েকটার বাইরে কোনো পত্রিকা কিন্তু চলে না বাংলাদেশে। এখন শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে প্রিন্ট মিডিয়া চলে না। ইলেকট্রনিক মিডিয়ার যুগ এখন, অনলাইনের যুগ এখন। কিন্তু এই সময় তারা গুলশান অফিস নিয়ে একটা বাংলা এবং একটা ইংরেজি দৈনিকের কাজ শুরু করেছেন। ডিক্লারেশন পাননি, কিন্তু কাজ শুরু করে দেওয়া হয়েছে, কিছু নিয়োগ দেওয়া হয়ে গেছে সেখানে। শুধু এই কাজটা না,
তারা সারা বাংলাদেশে আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যারা আছেন, বিভিন্ন পৌর কর্পোরেশন, পৌরসভার কমিশনার যারা আছেন, এই লেভেলের লোকজনকে দলে ভিড়ানোর চেষ্টা করছেন। তাদের নিজস্ব কোনো কাঠামো নেই যে এই লোকগুলার কাছে যাবেন এবং দলে ভিড়ানোর চেষ্টা। এই কাঠামোটা তৈরি করছে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ, যেটা সবসময় করতো বাংলাদেশে। 1/11 সময় যেটা করার চেষ্টা করা হয়েছে, সেই চেষ্টাটা আবার শুরু হয়েছে বাংলাদেশে। এর কারণে বিএনপি মনে করছেন তাদেরকে ঠেকানোর জন্য এর প্রক্রিয়া শুরু হয়েছে। ও পাশে আছে, পেছনে আছে জামাত, সেনাবাহিনীকে কাজে লাগিয়ে, গোয়েন্দা বিভাগকে কাজে লাগিয়ে তারা দল করার চেষ্টা করছেন। মান্নার দল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জোনায়েদ সাকির দল, তারপরে বিপি নুরুর দল, এই দলগুলোর বাইরে এই দলগুলো একটা ধারা, আরেক ধারায় তারা মনে করছেন জামাত, ছাত্রদের নতুন সংগঠন, এবি পার্টি, সারা দেশে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, কাউন্সিলর, এদেরকে নিয়ে সেনা গোয়েন্দা সংস্থার এটা পক্ষ যে কাজ করছে, এই তথ্যটা বিএনপির কাছে আসার পরে তারা খুবই সিরিয়াসলি নিয়েছে বিষয়টা। তারা গতকালকে যে তাদের স্থায়ী কমিটির বৈঠকটা হয়েছে, সেখানে তারা টার্গেট ঠিক করেছে যে জুন মাসের মধ্যে, মানে এখন হচ্ছে জানুয়ারি মাস, আগামী জুন মাসের মধ্যে নির্বাচনের জন্য তারা চাপ তৈরি করবে, পথে নামবে। অনেকেই মনে করছেন বিএনপি যে জুন মাসের কথা বলছেন, জুন মাসে হয়তো বাংলাদেশের নির্বাচন সম্ভব না, বর্ষাকালে বাংলাদেশে নির্বাচন হয় না। তো বিএনপি টার্গেটটা অনেকে মনে করেন জুনের কথা বললেও বিএনপি চাচ্ছে যাতে এবছরের মধ্যেই যাতে নির্বাচনটা হয়। এখন যারা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার চিন্তা করছেন, তারা এখন নতুন বার্তা পাওয়ার পরে এখন দেখা যাচ্ছে শুধুমাত্র বিএনপি বা জামাত, ছাত্রদের নতুন সংগঠন না, আওয়ামী লীগও যদি এখানে মাঠে আসে, তাহলে আওয়ামী বিরোধী দল ভোটগুলো একদিকে যাবে, আওয়ামী লীগের ভোটটা একদিকে যাবে। এতদিন চিন্তা ছিল আওয়ামী লীগকে যদি ভোটে রাখা না যায়, আওয়ামী লীগকে যদি বলা হয় যে বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না, তো এই কথা বলে যদি নির্বাচন বিলম্বিত করা যায়, অথবা আওয়ামী লীগকে বাইরে রাখলে আওয়ামী লীগের ভোটটা তাদের পক্ষে আসতে পারে। কিন্তু সেই পাশার দানটা উল্টে গেছে। নতুন ধারার নির্বাচনের জন্য আওয়ামী লীগ তৈরি হচ্ছে, আওয়ামী লীগের মুখপাত্র তৈরি হচ্ছেন, আওয়ামী লীগের টিম তৈরি হচ্ছে দেশে বিদেশে। আওয়ামী লীগের শুধু রাজনৈতিক টিম না, আইনগত টিম নানাভাবে মোকাবেলার জন্য যে বাস্তবতা সামনে আসছে, সেটা প্রতিদিন নতুন নতুন পরিবর্তন আসবে, সেটা একটা ধারা পাওয়া যাচ্ছে। এবং সেই ধারাটা হবে নতুন ধারার রাজনীতির, এবং নতুন ধারার রাজনীতিতে পুরনো রাজনীতিতে ভুল ত্রুটি যার যেখানে ছিল সেটা অ্যাড্রেস করবেন, সবাই অ্যাড্রেস করতে হবে। কারণ তরুণরা তো নতুন কিছু চায়, কিন্তু তরুণরা শুধুমাত্র আগের যে ছাত্র আন্দোলন, শুধু সেই ছাত্র আন্দোলনের জায়গায় নাই। তরুণরা কিন্তু আওয়ামী লীগেরও তরুণ আছে, বিএনপির তরুণ আছে, ছাত্র আন্দোলনের তরুণ আছে। তরুণ শক্তিকে কে কিভাবে আকৃষ্ট করতে পারবেন সেটাই গুরুত্বপূর্ণ, যেটা আওয়ামী লীগের আরাফাত, যিনি সাবেক তথ্যমন্ত্রী ছিলেন, তিনি অ্যাড্রেস করতে শুরু করেছেন। কারণ আওয়ামী লীগ যে বাংলাদেশের অনলাইনে ডিজিটাল প্ল্যাটফর্মে তরুণদের সম্পৃক্ত করার যে নতুন ধারা তৈরি করেছে, সেই জায়গার পজিটিভ নেগেটিভগুলো ছিল, পজিটিভগুলো সামনে আসছে, সেই সামনে নিয়ে আসছে নতুন বাংলাদেশ, নতুন ধারার বাংলাদেশ। আগামী দিন নির্বাচন হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে, সেটাই সামনের প্রতিশ্রুতি। সে পর্যন্ত আজকের মতো এখানেই বিদায়।